হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। আমি রাহুল চক্রবর্তী, ভিএসসি একাডেমির ইতিহাসের এডুকেটর। আজকে ভিএসসি একাডেমির এই প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে প্রাচীন ভারত ইতিহাসের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রাচীন ভারত ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বা যেটাকে আমরা বলে থাকি বাংলায় সিন্ধু উপত্যকার সভ্যতা বা সিন্ধু সভ্যতা। আমরা ইতিমধ্যে প্রাচীন ভারত ইতিহাসের প্রথম অধ্যায় প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ, প্রিহিস্টরিক কালচার ইন ইন্ডিয়া, সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের যে সেশনটা সেটা হচ্ছে সিন্ধু উপত্যকার সভ্যতা নিয়ে। তো দেখো, সিন্ধু উপত্যকার সভ্যতা বা সিন্ধু সভ্যতা নিয়ে যদি আমরা আলোচনা করাটা শুরু করি, তো আমরা বেসিক্যালি প্রথমে সবাই জানি যে সিন্ধু সভ্যতার আরেকটা নাম কি। এই সিন্ধু সভ্যতার আরেকটা নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। কেন সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়? কারণ এই সিন্ধু সভ্যতায় প্রথম যে কেন্দ্রটা আবিষ্কার হয়েছিল সেই কেন্দ্রটার নাম ছিল হরপ্পা কেন্দ্র। সেই কারণের জন্য সরি সেই সেই কারণের জন্য আমরা কিন্তু এই সভ্যতাটাকে বলে থাকি হরপ্পা সভ্যতা। তাহলে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? কারণ এই সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রটার নাম হচ্ছে হরপ্পা। দিস ইজ ওয়াই Indus Valley Civilization is also known as Harappan Civilization. এই সভ্যতাটাকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কেন বলি? কারণ এই সভ্যতাটা সিন্ধু নদের উপত্যকার তীরে গড়ে উঠেছিল। সিন্ধু নদের উপত্যকার তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল বলেই এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু উপত্যকার সভ্যতা। এখন সিন্ধু সভ্যতা সম্পর্কে কয়েকটা বেসিক জিনিস আমরা প্রথমেই জেনে নিব। দেখো, সিন্ধু সভ্যতায় বলো বা হরপ্পা সভ্যতায় বলো, সভ্যতার এই সিন্ধু সভ্যতাকে বলা হয় প্রোটো হিস্টোরিক সিভিলাইজেশন। দেখো, আমার পিপিটি তো দেওয়া আছে। প্রোটো হিস্টোরিক সিভিলাইজেশন। এই প্রোটো হিস্টোরিকের বাংলা কি? এই প্রোটো হিস্টোরিকের বাংলা হচ্ছে প্রায় ঐতিহাসিক সভ্যতা। কেন সিন্ধু সভ্যতাকে প্রায় ঐতিহাসিক বলা হয়? সিন্ধু সভ্যতাকে প্রায় ঐতিহাসিক বলা হয় এই কারণের জন্য যে সিন্ধু সভ্যতার যারা অধিবাসী ছিলেন তারা লিখতে জানতেন, তারা লিখতে পারতেন, কিন্তু তাদের যে লিখিত উপাদান অর্থাৎ রিটেন ডকুমেন্টস ইজ নট ডিসাইফার্ড সো ফার। তাদের লিখিত উপাদান আমরা এখনো অবধি সম্পূর্ণভাবে পাঠোদ্ধার করতে পারিনি। তাহলে যে যুগে মানুষ লিখতে জানতো অথচ সেই যুগের মানুষের লিখিত উপাদান আমরা পাঠোদ্ধার করতে পারিনি, সেই যুগকে বলা হয়ে থাকে প্রোটো হিস্টোরিক্যাল এজ, বা বাংলায় বলি প্রায় ঐতিহাসিক যুগ। একই সঙ্গে বলতে পারো এই সিন্ধু সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এই যে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। কেন ব্রোঞ্জ যুগীয় সভ্যতা? কারণ সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় একাধিকবার এসেছে। সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু লোহার ব্যবহার জানতো। তারা তামার ব্যবহার জানতো, তারা ব্রোঞ্জের ব্যবহার জানতো, এবং এই তামার ব্রোঞ্জটার ব্যবহার তারা সবচেয়ে বেশি করেছে। অন্য ধাতুরও ব্যবহার তারা জানতো, সোনার ব্যবহার জানতো, রূপোর ব্যবহার জানতো, টিনের ব্যবহার জানতো, বাট লোহার ব্যবহার জানতো না। যেহেতু তামা এবং ব্রোঞ্জ এই সভ্যতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, তাই এই সভ্যতাটাকে আমরা বলে থাকি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। এরপর এই সিন্ধু সভ্যতা হচ্ছে মানে পৃথিবীর ইতিহাসে বৃহত্তম যে প্রাচীনতম সভ্যতাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা। এবং এই সভ্যতাই ভারতবর্ষে প্রথম নাগরিক জীবনের সূচনা করেছিল। আমরা যখন মেহেরগড় সিভিলাইজেশন পড়েছিলাম প্রাগৈতিহাসিক যুগে, যেটা নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজের মধ্যে পড়তো, সেই মেহেরগড় আসলে ছিল একটা গ্রামীণ সভ্যতা। কিন্তু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটা হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার ভেতর প্রথম আরবান সিভিলাইজেশন, আমরা যেটাকে বলতে পারি নগর কেন্দ্রিক সভ্যতা।
তাই যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভারতবর্ষে প্রথম নগরায়ন কোন সভ্যতার আমলে ঘটেছে, তো আমরা ডেফিনেটলি সেটার নাম বলতে পারি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এবার এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, এটার যদি আমরা আবিষ্কারকের দিকে তাকাই, এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কারা আবিষ্কার করলেন? দেখো, সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতা আবিষ্কারের ক্ষেত্রে আমরা সবসময় যে দুজন ভদ্রলোকের নাম মনে করি বা পড়ি, তাদের মধ্যে একজন হচ্ছেন দয়ারাম সাহানি এবং আরেকজন হচ্ছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু না, দয়ারাম সাহানি বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা স্যার জন মার্শাল, এনাদের বহু আগে, প্রায় 100 বছর আগে, প্রথম যে প্রত্নতত্ত্ববিদ হরপ্পা অঞ্চলে ভিজিট করেছিলেন এবং যিনি অ্যান্টিসিপেট করেছিলেন হতে পারে এই অঞ্চলের তলায় একটা বিরাট বড় সভ্যতা লুকিয়ে রয়েছে, তিনি আবিষ্কার হয়তো করেননি বাট এটা আন্দাজ করেছিলেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে স্যার চার্লস ম্যাসন। and he visited the Harappa area in the year of the 1826. This is why the name of Charles Mason is closely associated with the earliest discovery of Indus Valley civilization. আমি আবারও এই প্রশ্নটার রেফারেন্স টানতে গিয়ে WBCS পরীক্ষার কথা বলবো। WBCS এর প্রিলিমসের প্রশ্ন বা মেন্সের প্রশ্ন যদি তোমরা দেখো, তাহলে এখানে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে, প্রথম যে ব্যক্তির নাম হরপ্পা সভ্যতার আবিষ্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার নাম কি? তার নাম চার্লস ম্যাসন। তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি 1826 সাল নাগাদ এই হরপ্পা অঞ্চল ভিজিট করেছিলেন এবং তিনি আন্দাজ করেছিলেন মেবি হতে পারে এই হরপ্পা অঞ্চলের তলায় একটা বিরাট বড় সভ্যতা লুকিয়ে থাকলেও থাকতে পারে। এবং এটাও ঠিক, তিনি আবিষ্কার হয়তো করেননি, বাট তিনি একটা ধারণা দিচ্ছেন। তাই জন্য চার্লস ম্যাসনের নামটা হরপ্পা সভ্যতা আবিষ্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, এটা কিন্তু মনে রেখো। এরপর হরপ্পা সভ্যতা আবিষ্কারের সঙ্গে আরেকজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদের নাম আমরা মনে রাখবো, যার নাম হলো আলেকজান্ডার কানিংহাম সাহেব। আমার পিপিটিতে দেওয়া আছে এই আলেকজান্ডার কানিংহাম সাহেব নাকি 2 বার হরপ্পা অঞ্চল ভিজিট করেছেন। আমি তোমাদের বলে রাখি, না 2 বার নয়, এটা হবে থ্রাইস, 2 বার নয়। আলেকজান্ডার কানিংহাম তিনি হরপ্পা অঞ্চল ভিজিট করেছিলেন তিনবার। প্রথমবার করেছিলেন 1853, দ্বিতীয়বার করেছিলেন 1856, আর থার্ড টাইম করেছিলেন 1875, 1875 সালে। মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। যে প্রত্নতত্ত্ববিদ হরপ্পা অঞ্চলে তিনবার ভিজিট করেছিলেন তার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম, 1853, 1856 and 1875। এই আলেকজান্ডার কানিংহামের নাম আরেকটা কারণে বিখ্যাত। কি কারণে জানো? এই আলেকজান্ডার কানিংহাম সাহেব, ইনি বা এনার হাত ধরে 1861 সাল নাগাদ জন্মগ্রহণ করেছিল একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই কারণের জন্য আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কাইন্ডলি তোমরা প্রত্যেকে মনে রাখবে, পরীক্ষায় প্রশ্নটা দেয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের জনক কাকে বলা হয়? উত্তর আলেকজান্ডার কানিংহাম, ক্লিয়ার, যিনি 1861 সালে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন। আলেকজান্ডার কানিংহামের পর আমরা চলে যাব যে ভদ্রলোকের নাম, স্যার জন মার্শাল। ইয়েস, এই যে স্যার জন মার্শাল, যখন এই হরপ্পা সভ্যতা আবিষ্কার হচ্ছে 1921 সাল নাগাদ দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করলেন। 1922-এ যখন রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদড়ো আবিষ্কার করলেন, সারা পৃথিবীর কাছে এই বার্তা পৌঁছে গেল
যে ভারতীয় উপমহাদেশের এক সুপ্রাচীন সভ্যতার, সুপ্রাচীন উন্নত নাগরিক সভ্যতার ঐতিহ্য রয়েছে, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি ডিরেক্টর জেনারেল ছিলেন তার নাম হচ্ছে স্যার জন মার্শাল। সত্যি কথা বলতে কি, গোটা পৃথিবীকে এই হরপ্পা সভ্যতার আবিষ্কারের কথা সোচ্চারে যিনি জানিয়েছিলেন তিনি হচ্ছেন স্যার জন মার্শাল, এবং তার অধীনেই দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেন হরপ্পা। আর আমাদের বাঙালি ভদ্রলোক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদারো 1922 সালে। তো স্যার, হরপ্পা সভ্যতা আবিষ্কারের সাথে এই যে প্রত্নতত্ত্ববিদদের নামগুলো বললাম, এই নামগুলো তোমরা কাইন্ডলি একটু মনে রেখো বা খাতায় লিখে রেখো। এবার যদি আমরা হরপ্পা সভ্যতার বিস্তৃতি নিয়ে কথা বলি, হরপ্পা সভ্যতা কতদূর বিস্তার, তার বিস্তৃতি ছিল। দেখো, হরপ্পা সভ্যতার উত্তর দিক, যদি উত্তরতম দিকে আমরা চলে যাই, তাহলে এই সভ্যতার উত্তরতম কেন্দ্রটার নাম ছিল মান্ডা, MNDA, মান্ডা, যে মান্ডা বর্তমানে আমাদের জম্মুতে অবস্থিত, JNK তে মান্ডা। হরপ্পা সভ্যতার যদি আমরা দক্ষিণ দিকের কেন্দ্রে চলে যাই, তাহলে দক্ষিণ দিকে হরপ্পা সভ্যতার যে কেন্দ্রটা রয়েছে সেই কেন্দ্রটার নাম হচ্ছে দাইমাবাদ। কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে, হরপ্পা সভ্যতার দক্ষিণতম কেন্দ্রটার নাম হচ্ছে দাইমাবাদ, যে দাইমাবাদ অবস্থিত হচ্ছে আমাদের মহারাষ্ট্রতে। এবং এই দাইমাবাদ যে নদীর তীরে অবস্থিত, সেই নদীটার নাম হচ্ছে প্রাভোরা নদী, PRAVARA। পরীক্ষায় প্রশ্ন দেয় যে দাইমাবাদ কোথায় অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত। মনে রাখবে, প্রাভোরা নদীর তীরে এই দাইমাবাদ কিন্তু অবস্থিত, প্রাভোরা নদীর তীরে এই দাইমাবাদ অবস্থিত। হরপ্পা সভ্যতার এবার পূর্ব দিকের যে কেন্দ্রটা রয়েছে, পূর্ব দিকের যে কেন্দ্র, এই পূর্ব দিকের কেন্দ্রটার নাম হচ্ছে আলমগীরপুর, যে আলমগীরপুর বর্তমানে আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত। আর হরপ্পা সভ্যতার পশ্চিমতম যে কেন্দ্রটা রয়েছে, একদম ওয়েস্টার্ন মোস্ট এরিয়া, পশ্চিম দিকের কেন্দ্র, সেটার নাম হচ্ছে সুতকা জেন্দার। এই সুতকা জেন্দার যে নদীর তীরে অবস্থিত, খুব ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। সুতকা জেন্দার যে নদীর তীরে অবস্থিত, সেই নদীটার নাম হচ্ছে দস্ত রিভার, DASHT, দস্ত। সুতকাজেন্দার দস্ত নদীর তীরে অবস্থিত, এবং সুতকাজেন্দার বর্তমানে যেখানে অবস্থিত সেটা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানে। তারা বুঝতে পারছো তো, সুদূর উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানের বালুচিস্তান, আর ওদিকে মান্ডা থেকে তোমার হচ্ছে দক্ষিণে হচ্ছে মহারাষ্ট্রের দাইমাবাদ। কতখানি বিস্তৃত ছিল আমাদের এই হরপ্পা সভ্যতা। তার হরপ্পা সভ্যতার বিস্তারটা পেলাম। এবার আমরা চলে যাবো নেক্সট স্লাইড। দেখো, আমরা যদি নেক্সট স্লাইডে যদি বলি, তাহলে বলা যেতে পারে যে হরপ্পা সভ্যতার ফেজেস, ভেরিয়াস ফেজেস অফ দিস সিভিলাইজেশন, এই সভ্যতার কতগুলো ফেজ বা কতগুলো স্তর ছিল। আমরা এন্টায়ার হরপ্পা সভ্যতার এই ফেজগুলোকে তিনটে ভাগে ভাগ করতে পারি, তিনটে ভাগে। একটা ভাগের নাম হচ্ছে আর্লি অর প্রি হরপ্পান ফেজেস, একটা ভাগের নাম হচ্ছে ম্যাচিওর হরপ্পান ফেজেস, এবং আরেকটা হচ্ছে লেট হরপ্পান ফেজেস। এখানে একটা জিনিস, এই তিনটে ফেজের মধ্যে একটা জিনিস তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে আর্লি বা প্রি হরপ্পান ফেজ, এই ফেজটা কখন জানো তো? যে সময়টায় হরপ্পা সভ্যতায় কোনো নগর কেন্দ্রিক বা নগর সভ্যতাটা গড়ে ওঠেনি, অর্থাৎ নাগরিক জীবনের প্রাক পর্বের যে সময়কালটা, সেই সময়কালটা হচ্ছে আর্লি বা প্রি হরপ্পান ফেজেস, যার সময়কাল হচ্ছে 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ। এরপর এই যে ম্যাচিওর হরপ্পান ফেজ, যেটা 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে আমরা ছোট থেকে ইতিহাস বইতে যখন হরপ্পা সভ্যতা নিয়ে পড়ি, তখন আমরা এটা পড়ি যে হরপ্পা সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা, নাগরিক সভ্যতা ইত্যাদি ইত্যাদি পড়ি। মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাচিওর হরপ্পান ফেজ বা পরিণত হরপ্পা সভ্যতায়, ম্যাচিওর হরপ্পান ফেজ
বা পরিণত হরপ্পান সভ্যতায় কিন্তু প্রথম নাগরিক জীবনের আত্মপ্রকাশ ঘটেছিল। পরীক্ষায় প্রশ্নটা আসে, হরপ্পা সভ্যতার যে স্তরটাতে, যে ফেজে নাগরিক জীবনের প্রথম বিকাশ ঘটেছিল বা নাগরিক জীবনের সূত্রপাত হয়েছিল, সেই ফেজটার নাম, সেই ফেজটার নাম হচ্ছে ম্যাচিওর হরপ্পান ফেজ, আমরা যাকে বলে থাকি পরিণত হরপ্পান সভ্যতা। ক্লিয়ার সবার কাছে? 3 নাম্বার যেটা আছে দেখো, লেট হরপ্পান ফেজ, যেটা সময়কাল হচ্ছে 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। মোটামুটি ভাবে এই সময়কালটা, পাশে দেখো ছোট ছোট করে সিসি দেওয়া আছে, সি গুলো অর্থ কি জানো তো? সি গুলো অর্থ হচ্ছে কার্বন 14 পদ্ধতি অ্যাপ্লাই করে এই সময়কালগুলো আনুমানিক হিসেবে বের করা হয়েছে, তাই জন্য তার পাশে সি ছোট স্মল ডিজিটে, স্মল লেটারে সিটা দেওয়া আছে। তো যে কথাটা বলছিলাম এবার, লেট হরপ্পান ফেজ। লেট হরপ্পান ফেজ মানে পরবর্তী হরপ্পান পর্ব। সেই পরবর্তী হরপ্পান পর্ব মাই ডিয়ার স্টুডেন্টস, সেই পরবর্তী হরপ্পান পর্ব আমরা বলতে পারি যেখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, হরপ্পা সভ্যতার এই নগর কেন্দ্রিক বা নাগরিক সভ্যতার অবসান ঘটে গেছে। নাগরিক জীবন শেষ হয়ে গেছে, নাগরিক জীবন পুরো শেষ হয়ে গেছে এবং হরপ্পা সভ্যতা ক্রমেই কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই এই তিনটে যে ফেজ বললাম, এই তিনটে ফেজের মধ্যে এন্টায়ার হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সময়কালটা বা তার যে বিবর্তনটা কিন্তু লুকিয়ে রয়েছে। তাই পরীক্ষায় আমাদের অনেক সময় প্রশ্ন দেয়, হরপ্পা সভ্যতার নগর জীবনের সূত্রপাত ঘটেছিল কোন ফেজটাতে? মনে রাখবে, ম্যাচিওর হরপ্পান ফেজে। এবার আমরা যে বিষয়টা কথা বলবো, নগর পরিকল্পনা। বারবার করে নগর পরিকল্পনার বিষয়টা তো ঘুরে ফিরে আসে। হরপ্পা সভ্যতার যখন আমরা সময়কাল নিয়ে আলোচনা করি তখন তো টাউন প্ল্যানিং এর ব্যাপারটা আসে। দেখো, হরপ্পানদের যদি আমরা নগর পরিকল্পনা নিয়ে কথা বলি, তো নগর পরিকল্পনা থেকে বেসিক্যালি 2-3টে প্রশ্ন ঘুরে ফিরে আসে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে। প্রথম যেটা আসে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় এই সভ্যতাকে প্রাচীন পৃথিবীর এর সমকালীন যে সমস্ত সভ্যতাগুলো ছিল তার থেকে আলাদা করেছে। একটা ডিস্টিংক্ট ফিচার আমরা বলতে পারি, স্বতন্ত্র বৈশিষ্ট্য হরপ্পানদের এই নগর পরিকল্পনা। কেন এটাকে ডিস্টিংক্ট বলা হচ্ছে, কেন এটাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসেবে কনসিডার করা হচ্ছে? কারণ এন্টায়ার হরপ্পা সভ্যতা, পুরো হরপ্পা সভ্যতা, ভারতে এবং পাকিস্তানে যতগুলো হরপ্পান কেন্দ্র পাওয়া গেছে এখনো পর্যন্ত, প্রত্যেকটা হরপ্পান কেন্দ্রতে আমরা দেখতে পাচ্ছি, প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে এটা প্রমাণিত যে প্রত্যেকটা হরপ্পান কেন্দ্রর যে নগর পরিকল্পনা সেটা কিন্তু একই ছাঁচে, একই মডেল অনুসরণ করা হয়েছে, সেম মডেল। কোথাও কিন্তু কোনো সেই মডেলগুলোর মধ্যে ভ্যারিয়েশন। অর্থাৎ টাউন প্ল্যানিং এর ক্ষেত্রে হরপ্পানরা একটা ইউনিফর্মিটির পরিচয় দিয়েছে। ইউনিফর্মিটি, আমাদের ইউপিএসসি পরীক্ষায় প্রশ্নটা দিয়েছিল যে হরপ্পা সভ্যতার নিচের কোন ক্ষেত্রে আমরা একটা ইউনিফর্মিটি দেখতে পাই, সার্বজনীনতা দেখতে পাই। মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে হরপ্পানদের টাউন প্ল্যানিং। এখন এই যে ইউনিফর্মিটি কেমন, পুরো হরপ্পান সভ্যতা বেসিক্যালি দুটো পার্টে বিভক্ত। তাদের যে নগর পরিকল্পনা সেটা দুটো পার্টে বিভক্ত। একটা পার্ট সিটাডেল, আরেকটা পার্ট লোয়ার টাউন। সিটাডেল মানে কি? মাই ডিয়ার স্টুডেন্টস, সিটাডেল মানে হচ্ছে ইট ওয়াজ দ্য হায়ার গ্রাউন্ড ওয়্যার দ্য রুলিং ক্লাস অ্যান্ড দ্য প্রিস্টলি ক্লাস লিভড ইন। সিটাডেল মানে হচ্ছে হরপ্পা সভ্যতার একটা উঁচু জায়গা, নগর পরিকল্পনার ক্ষেত্রে উঁচু দুর্গ দ্বারা পরিবেষ্টিত একটা অঞ্চল। উঁচু দুর্গ দ্বারা পরিবেষ্টিত একটা অঞ্চলকে হচ্ছে সিটাডেল। এই উঁচু দুর্গ দ্বারা পরিবেষ্টিত অঞ্চলের ভেতর, মানে সিটাডেলের ভেতর যে বাড়িগুলো পাওয়া গেছে হরপ্পায়, সেই বাড়িগুলো ছিল যথেষ্ট আকারে বড়, অট্টালিকা সমান বাড়ি। প্রত্যেকটা বাড়িতে তোমার খোলা একটা আঙ্গিনা রয়েছে, উঠোন রয়েছে।
প্রত্যেকটা বাড়িতে প্রশস্ত জানলা দরজা রয়েছে, প্রত্যেকটা বাড়িতে আমরা দেখতে পাচ্ছি তোমার যেটাকে কিচেন বলা হয়, রান্নাঘর রয়েছে, ওয়াশরুম রয়েছে, এবং এই বাড়িগুলো উঁচু দেওয়াল দ্বারা পরিবেষ্টিত, যাতে সচরাচর কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কেউ যাতে এই বাড়িগুলোর ভিতর প্রবেশ করতে না পারে। আর এই যে বাড়িগুলো উঁচু দেওয়াল দ্বারা পরিবেষ্টিত রয়েছে, এই বাড়িগুলোকে বলা হচ্ছে সিটাডেল এরিয়া। এখন এই বাড়িগুলোর আয়তন, বাড়িগুলোর আকৃতিগত যে বৈশিষ্ট্য, এগুলো দেখে ঐতিহাসিকেরা মোটামুটি মেনে নিচ্ছেন যে হরপ্পানদের এই সিটাডেল এরিয়াতে ডেফিনেটলি সমাজের যারা ধনী মানুষ, সমাজের যারা রুলিং ক্লাস, শাসক শ্রেণী, তারা হয়তোবা এখানে বসবাস করতেন। যদিও তার কোনো এক্সাক্ট কংক্রিট এভিডেন্স আমাদের কাছে নেই। এই কারণে নেই কারণ হরপ্পানদের লিপি তো আমরা এখনো অব্দি পাঠোদ্ধার করতে পারিনি, এটা অনুমানের একটা বিষয়। আর সিটাডেলের ঠিক ওই প্রত্যেকটা শহরে সিটাডেলের ঠিক উল্টো দিকে রয়েছে লোয়ার টাউন। এই লোয়ার টাউনটা কেমন জানো তো, অনেকটা হচ্ছে আলোর নিচে অন্ধকারের মতো। হরপ্পানদের যে লোয়ার টাউন, এই লোয়ার টাউন গুলো ছিল অনেকটা ঘিঞ্জি বস্তির মতো, স্লাম ডুয়েলার্সদের মতো। ছোট ছোট বাড়ি, রাস্তার উপরে সেই খুপড়ি ঘর, যে ঘরগুলোর দরজাগুলো একেবারে রাস্তার দিকে, শুধু একটাই জানালা রয়েছে, অত্যন্ত অপ্রশস্ত বাড়িগুলো। তো লোয়ার টাউনের এই বাড়ির এই লোয়ার টাউনের বাড়ির এই আর্কিটেকচারাল স্টাইলটা দেখে হিস্টোরিয়ানরা মনে করছেন ডেফিনেটলি লোয়ার টাউন বা নিম্ন শহরে সমাজের যারা শাসিত মানুষ, সমাজের যারা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া মানুষজন, হতে পারে শ্রমিক শ্রেণীর মানুষজন, তারা হয়তোবা এই লোয়ার টাউনে বাস করতেন। তার মানে হরপ্পা সভ্যতার এই টাউন প্ল্যানিংটা দেখে, নগর পরিকল্পনা দেখেই আমরা একটা বিষয়ে কনফার্ম হতে পারি, হরপ্পা সভ্যতায় জাতিভেদ প্রথা ছিল কি ছিল না আমরা বলতে পারবো না, কিন্তু হরপ্পা সভ্যতায় শ্রেণী বৈষম্য যে ছিল, ক্লাস ডিসক্রিমিনেশন যে ছিল, অন্তত বাড়ি ঘর দুয়ারগুলোর এই সিটাডেলা লোয়ার টাউনের আর্কিটেকচার স্ট্রাকচার দেখে এটা প্রমাণিত হয়। তাই এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে মনে রাখবে। ওই যে প্রথম প্রশ্ন বললাম, ইউনিফর্মিটি, হরপ্পা সভ্যতার যে ক্ষেত্রটা আমরা ইউনিফর্মিটি দেখতে পাই, সেটা কোন ক্ষেত্র? আর দ্বিতীয় যেটা বললাম, হরপ্পা সভ্যতায় শ্রেণী বৈষম্যের যে ব্যাপারটা রয়েছে, সিটাডেলা লোয়ার টাউনের আর্কিটেকচারাল স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারি যেখানে ডেফিনেটলি তোমার শ্রেণী বৈষম্য বা ক্লাস ডিসক্রিমিনেশন মেবি ছিল। তবে এবার তোমরা বলতে পারো, স্যার এই যে সিটাডেলা লোয়ার টাউনের ক্ষেত্রে আপনি যে এই যে ইউনিফর্মিটির কথা বললেন, স্যার ব্যতিক্রম কি ছিল না? ডেফিনেটলি ছিল, ডেফিনেটলি ছিল, ব্যতিক্রম ছিল। হরপ্পা সভ্যতার দুটো কেন্দ্রের নাম আমি বলবো, তার মধ্যে একটা কেন্দ্র হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরা হচ্ছে আমাদের বর্তমানে গুজরাট বলে যে রাজ্যটা, সেখানে অবস্থিত, এবং হরপ্পা সভ্যতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র বলতে পারো এই ধোলাভিরাকে। এই ধোলাভিরা হচ্ছে একমাত্র হরপ্পান শহর, একমাত্র হরপ্পান কেন্দ্র যেখানে আমরা দেখতে পাচ্ছি ধোলাভিরার টাউন প্ল্যানিংটা তিনটে পার্টে বিভক্ত, তিনটে পার্ট রয়েছে। সেই তিনটে পার্টের মধ্যে প্রথম পার্ট হচ্ছে সিটাডেল, রাইট? দ্বিতীয় পার্ট রয়েছে মিডিল টাউন, ধোলাভিরার দ্বিতীয় পার্ট রয়েছে মিডিল টাউন, রাইট? আর 3 নাম্বার যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে লোয়ার টাউন। প্রত্যেকটা শহর, হরপ্পা সভ্যতা প্রত্যেকটা শহরে দুটো করে পার্ট রয়েছে, সিটাডেল রয়েছে আর লোয়ার টাউন রয়েছে। বাট ধোলাভিরা হচ্ছে একমাত্র ব্যতিক্রমী হরপ্পান শহর যে শহরটা তিনটে পার্টে বিভক্ত, একটা সিটাডেল, একটা মিডিল টাউন এবং একটা লোয়ার টাউন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম নাম্বার 1। এবার তোমাদের বলবো ব্যতিক্রম নাম্বার 2, চানহুদারো। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে চানহুদারো বলে যে হরপ্পান কেন্দ্রটা রয়েছে, এই হরপ্পান কেন্দ্রটা পাকিস্তানের সিন্ধু প্রদেশ যেটা রয়েছে সেখানে অবস্থিত, পাকিস্তানে অবস্থিত চানহুদারো।
এই চানহুদারো হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র যেখানে নো সিটাডেল, মানে মানে চানহুদারোতে কোনো সিটাডেল পাওয়া যায়নি। ব্যতিক্রম নাম্বার 2, কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে। তাহলে হরপ্পা সভ্যতার আমরা বলতে পারি দুটো ব্যতিক্রমী কেন্দ্র পেলাম। একটা হচ্ছে ধোলাভিরা, যেখানে কিন্তু ধোলাভিরা শহরটা দুটো পার্টে বিভক্ত নয়, 3টে পার্টে বিভক্ত। একটা হচ্ছে সিটাডেল, একটা হচ্ছে মিডিল টাউন এবং হচ্ছে লোয়ার টাউন। আর ব্যতিক্রম নাম্বার 2 যেটা পেলাম সেটা চানহুদারো, যেখানে কিন্তু কোনো সিটাডেল পাওয়া যায়নি, যে চানহুদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। আশা করি নগর পরিকল্পনার বেসিক ফিচার এবং তার মধ্যে ব্যতিক্রমগুলো তোমাদের বোঝাতে পেরেছি। চলো এবার আমরা চলে যাব নেক্সট। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হরপ্পা সভ্যতা কয়েকটা যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে, হ্যাঁ, সেই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে যে কেন্দ্রগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো তার মধ্যে প্রথমেই যে গুরুত্বপূর্ণ কেন্দ্রটা নিয়ে আলোচনা করবো হরপ্পা, কারণ যেহেতু এই হরপ্পা কেন্দ্রটা প্রথম আবিষ্কৃত কেন্দ্র, এই হরপ্পা হচ্ছে যেহেতু প্রথম আবিষ্কৃত কেন্দ্র, তাই হরপ্পাকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো। দেখো হরপ্পা থেকে কি বলবো, হরপ্পা কোথায় অবস্থিত? পাকিস্তান পাঞ্জাবে, মন্টগোমারি জেলায়। এগুলো ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত। খুব ভালো করে মনে রাখবে, হরপ্পা পাকিস্তান পাঞ্জাবে অবস্থিত এবং যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে রাভি নদী। রাভি নদীর তীরে কিন্তু হরপ্পা কেন্দ্রটা অবস্থিত, পাকিস্তান পাঞ্জাবে অবস্থিত। হরপ্পা কেন্দ্রটাতে আমরা কি পেয়েছি? 2 rows of 6 গ্র্যানারিজ, দুটো রোতে 6টা শস্যাগার আমরা হরপ্পায় পেয়েছি। পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন্দ্রটাতে বা হরপ্পা সভ্যতার যে কেন্দ্রে আমরা 6টা শস্যাগার পেয়েছি সে কেন্দ্রের নাম কি? হরপ্পা। বা হরপ্পায় কটা শস্যাগার পাওয়া গেছে? 6টা শস্যাগার। ডাব্লিউবিসিএস তার মেন্সে খুব সম্ভবত, আমি খুব ভুল না করি, 2019 বা 2020 হবে, 2019 বা 2020 ডাব্লিউবিসিএস মেন্সে এই প্রশ্নটাই দিয়েছিল যে হরপ্পায় যে 6টা শস্যাগার পাওয়া গেছে, যেগুলোকে শস্যাগার বলে ঐতিহাসিকরা চিহ্নিত করেছেন, নিচের কোন ঐতিহাসিক চ্যালেঞ্জ করেছেন যে না ওগুলো শস্যাগার নয়? হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর মেন্সের তোমরা একটু যদি পারো দেখে নিও, এই প্রশ্নটাই দিয়েছিল 2019 বা 2020 বা এরকম কোনো একটা সালে। সেই ঐতিহাসিকের নাম হচ্ছে জে এম কেনোয়ার, আমার পিপিটিতে দেওয়া আছে, জে এম কেনোয়ার। এই জে এম কেনোয়ার হচ্ছেন সেই বিখ্যাত ঐতিহাসিক যিনি কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ করছেন যে আপনারা যেটাকে বলছেন শস্যাগার, আদৌ সেগুলো কিন্তু শস্যাগার ছিল না। হি কন্টেস্টেড the existence বা the identification of the impressive brick built structure at Harappa as a granary. মনে রাখবে এটা। এবার আমরা চলে যাব নেক্সট, যেটা হরপ্পার পর আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেটার নাম হচ্ছে মহেঞ্জোদারো। দেখো মহেঞ্জোদারো যিনি আবিষ্কার করেন, তার নামটা কি? মহেঞ্জোদারো যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। হরপ্পার মতো মহেঞ্জোদারো কিন্তু পাকিস্তানে অবস্থিত। হরপ্পার মতো মহেঞ্জোদারো কিন্তু আমরা বলতে পারি যে পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। এবং আমরা বলতে পারি যেটা যে পাকিস্তানের যে নদীর তীরে অবস্থিত সেটা সিন্ধু নদ। হরপ্পা রাভি নদীর তীরে, মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদের তীরে অবস্থিত। এবং সিন্ধু প্রদেশের, পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো অবস্থিত। মহেঞ্জোদারো শব্দ অর্থ কি স্যার? আমরা সবাই জানি স্যার, মৃত মানুষের স্তূপ, তাই না? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে একটা বড় একটা তোমার হচ্ছে বড় শস্যাগার, এবং একই সঙ্গে আমরা মহেঞ্জোদারোতে পেয়েছি ব্রোঞ্জের ডান্সিং গার্ল, ব্রোঞ্জের একটি নর্তকী মূর্তি। আমরা পেয়েছি মাদার গডেস, আমরা পেয়েছি বিয়ার্ডেড ম্যান। এই ছবিটা তোমরা দেখবে বইতে, দেখো যে একটা
দাড়িওয়ালা লোকের ছবি, অনেকে বলছেন এই দাড়িওয়ালা মানুষটা হচ্ছে মহেঞ্জোদারো প্রিস্ট, অনেকে পুরোহিত বলে অভিহিত করেছেন। এবং একই সঙ্গে পশুপতিনাথের ছবি, মহাদেব, পশুপতি মহাদেব, আমি বলবো একটু পরে পশুপতিনাথের, এই পশুপতিনাথকেও আমরা পেয়েছি মহেঞ্জোদারো থেকে। এবার আমরা চলে যাব, এবং একই সঙ্গে বলে রাখি হরপ্পা মানুষজন যে তোমার ওই তোমার ওভেন কটন ক্লথ যেটা ইউজ করতো, কার্পাসের সাথে যে পরিচয় ছিল তার প্রমাণটা কিন্তু আমরা মহেঞ্জোদারো থেকে পেয়েছি। আর পিসেস অফ ওভেন কটন অ্যালং তোমার হুইল স্পিন্ডেল হোলস আমরা এটা মহেঞ্জোদারো থেকে পেয়েছি, মনে রাখবে। অর্থাৎ প্রথমবার কার্পাস চাষের সাথে বা কার্পাসের সাথে যে হরপ্পার লোকজন যুক্ত ছিলেন বা পরিচিত ছিলেন সেটার প্রমাণও কিন্তু আমরা মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। এবার আমরা নেক্সট চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, যে গুরুত্বপূর্ণ কেন্দ্রটার নাম হচ্ছে কালীবঙ্গান। দেখো কালীবঙ্গান নিয়ে যদি আমরা আলোচনা করি মাই ডিয়ার স্টুডেন্টস, তো কালীবঙ্গান বেসিক্যালি কোথায় অবস্থিত? রাজস্থানের হনুমানগড় জেলায়, এবং যে নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে ঘরঘোড়া নদী বা ঘাগরা নদী। এই ঘরঘোড়া নদী পুরো আগের নাম কি ছিল? সরস্বতী। কালীবঙ্গান যেটা রাজস্থানের হনুমানগড় জেলায় অবস্থিত, ঘরঘোড়া বা পূর্ব এটার নাম ছিল সরস্বতী নদীতে কিন্তু অবস্থিত। কালীবঙ্গান শব্দের অর্থ বলতে ব্ল্যাক ব্যাঙ্গেলস, কালো চুড়ি। কালীবঙ্গান প্রথম আবিষ্কার করেন কে? কালীবঙ্গান আবিষ্কার করেন অমলানন্দ ঘোষ 1953 সালে। ঠিক, এটা ঠিক, একদম ঠিক। কিন্তু কালীবঙ্গান আবিষ্কারের সাথে অমলানন্দ ঘোষ 1953 সালে, একই সঙ্গে মনে রাখবে কালীবঙ্গান পরবর্তী ক্ষেত্রে কালীবঙ্গানে আমরা একটা প্লাউড ফিল্ড পেয়েছি। প্লাউড ফিল্ড মানে তোমার হচ্ছে যে ওই লাঙল চষা জমি, একটা কৃষিক্ষেত্র পেয়েছি কালীবঙ্গানে আমরা। যে কৃষিক্ষেত্রটাতে তোমার আমরা একটা প্লাউ পেয়েছি, একটা লাঙ্গলও পেয়েছি। তো এখান থেকে কি প্রমাণ পাই? যে কালীবঙ্গানে কৃষিক্ষেত্র এবং লাঙ্গল থেকে এটা প্রমাণিত যে কালীবঙ্গানের লোকজন বা হরপ্পা সভ্যতার মানুষজন কৃষিকাজ, লাঙ্গল দিয়ে কৃষিকাজ করতেন। কালীবঙ্গান আমরা পেয়েছি 7টা ফায়ার অল্টার্স, 7 ফায়ার অল্টার্স, 7টা যজ্ঞকুণ্ড। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? 7টা যজ্ঞকুণ্ড পেয়েছি, তার মানে হরপ্পা সভ্যতার মানুষরা যাগযজ্ঞ করতেন। এবং সেই যজ্ঞকুণ্ডগুলোর পাশে আমরা প্রাণী হাড়ও পেয়েছি। এখান থেকে প্রমাণিত হয় যে হরপ্পা সভ্যতার মানুষজন যাগযজ্ঞ করার সময় তারা প্রাণী বলিদানও দিতেন, প্রাণী হত্যাও তারা করতেন। কালীবঙ্গানে আমরা পেয়েছি সেটা হচ্ছে তোমার উটের হাড়, মনে রাখবে কালীবঙ্গানে উটের হাড়ও পাওয়া গেছে। এবং কালীবঙ্গান হচ্ছে একমাত্র হরপ্পান কেন্দ্র যেটা ঐতিহাসিকেরা মনে করেন যে কালীবঙ্গান নাকি ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে হরপ্পা সভ্যতার যে কেন্দ্রটি ভূমিকম্পের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার নাম হচ্ছে কিন্তু কালীবঙ্গান। আমরা কালীবঙ্গানের পর চলে যাব হরপ্পা সভ্যতার আরেকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র যার নাম হচ্ছে লোথাল। এই লোথাল অবস্থিত হচ্ছে আমাদের গুজরাটে আমেদাবাদের অঞ্চলে। লোথাল আবিষ্কার করেন SR রাও, মনে রাখবো আমরা। লোথাল শব্দটার অর্থ কি জানো? মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মাউন্ড অফ দ্য ডেড, মৃত মানুষের স্তূপ। আর লোথাল শব্দটার অর্থ হচ্ছে ল্যান্ড অফ দি ডেড, মৃত মানুষের স্থান। মনে রাখবে এটা। এর সঙ্গে লোথাল হচ্ছে হরপ্পা সভ্যতায় একটি বন্দর হিসেবে কাজ করত। লোথাল ছিল একটা পোর্ট সিটি, ওল্ডেস্ট পোর্ট সিটি, সর্বপ্রাচীন বন্দর শহর ছিল কিন্তু লোথাল। এবং বলতে পারো যে এই লোথাল সমুদ্র বন্দরের মাধ্যমে বা লোথাল বন্দরের মাধ্যমে হরপ্পানরা সামুদ্রিক বাণিজ্য পরিচালনা করত। লোথাল কোন নদীর তীরে স্যার অবস্থিত? সবরমতী নদীর ট্রিবিউটারি যেটার নাম ছিল ভোগাভর, মনে রাখবে BHOGAVHOR। এই ভোগাভর নদীর তীরে কিন্তু লোথাল অবস্থিত। কালীবঙ্গানের মতো লোথালও আমরা বেশ কয়েকটা ফায়ার অল্টার্স পেয়েছি।
আমরা কয়েকটা যজ্ঞকুণ্ড পেয়েছি। সেখান থেকে ঐতিহাসিকেরা মনে করছেন যে লোথালেও তার মানে হরপ্পা সভ্যতার মানুষেরা তার মানে যাগযজ্ঞ সঙ্গে পরিচিত ছিল। এর পাশাপাশি লোথালে আমরা তোমার একটা সমাধি পেয়েছি, একটা সমাধি। সেই সমাধিতে দেখা যাচ্ছে একজন পুরুষের সঙ্গে একজন মহিলাকেও যৌথভাবে সমাধি দেওয়া হয়েছে। তো যখন একজন পুরুষের সঙ্গে একজন মহিলাকে যৌথভাবে সমাধিস্থ করা হয়েছে, এখান থেকে হিস্টোরিয়ানরা মনে করছেন হতে পারে হরপ্পা সভ্যতায় সতীদাহ প্রথা চালু ছিল বা সতী প্রথার অস্তিত্ব ছিল। কারণ পুরুষ আর মহিলার যুগপৎ সমাধি পাওয়ার অর্থটাই হচ্ছে ডেফিনেটলি তার মানে স্বামীর সাথে তার স্ত্রীও কিন্তু সহমরণে গেছে। এটা পুরোপুরি একটা স্পেকুলেশন, কিন্তু মনে রাখবে এখান থেকে প্রশ্ন দেয় হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে আমরা সতী প্রথার প্রথম প্রমাণ পাই। আমরা পাচ্ছি লোথাল থেকে, এবং লোথাল হচ্ছে সেই কেন্দ্র যেখানে যুগপৎ পুরুষ ও মহিলা আমরা সমাধি দেখতে পাচ্ছি। লোথালের পর আমরা নেক্সট যে হরপ্পান কেন্দ্রটা নিয়ে আলোচনা করবো সেটা চানহুদারো। আমি আগেই বলেছি চানহুদারো থেকে একটা জিনিসই তোমরা মনে রাখবে, চানহুদারো হচ্ছে সেই হরপ্পান সভ্যতা বা সেই হরপ্পান কেন্দ্র যেখানে কিন্তু কোনো সিটাডেল পাওয়া যায়নি। নো সিটাডেল ওয়াজ ফাউন্ড ইন চানহুদারো। এবার আসবো রোপার। এই যে রোপার, দেখো রোপার এটা পাঞ্জাবে অবস্থিত। এই রোপার কেন্দ্রটা অ্যাকচুয়ালি পাঞ্জাবে অবস্থিত, আমাদের ভারতবর্ষের পাঞ্জাবে সুতলেজ নদীর তীরে রোপার অবস্থিত। রোপার দুটো কারণে ইম্পর্টেন্ট, রোপার থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় আসে, দুটো প্রশ্ন মন দিয়ে তোমরা মনে রাখবে, এর বাইরে কোনো প্রশ্ন রোপার থেকে অন্তত আসবে না। প্রথম যে প্রশ্নটা আসে রোপার থেকে, যে সেটা হচ্ছে রোপার হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র যেটা স্বাধীনতার পর মানে 1947-এর 15ই আগস্টের পর, 1947-এর 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষে প্রথম যে হরপ্পান কেন্দ্রটা আবিষ্কার হয় তার নাম ছিল রোপার। মনে রাখবে যেটা আমাদের ভারতের পাঞ্জাবের সুতলেজ নদীর তীরে অবস্থিত। ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেয় স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্রটির নাম কি। স্বাধীনতার পর ভারতে আবিষ্কৃত প্রথম হরপ্পান কেন্দ্রের নাম রোপার, যেটা আবিষ্কার করেছেন ওয়াই.ডি. শর্মা, যজ্ঞদত্ত শর্মা। রোপার থেকে আরেকটা প্রশ্ন আসে, রোপার হচ্ছে একমাত্র হরপ্পান কেন্দ্র যেখানে আমরা সমাধি পেয়েছি, আমরা একটা সমাধি পেয়েছি রোপারে, এবং সেই সমাধিটাই দেখা যাচ্ছে একজন ব্যক্তির সাথে একটি কুকুরকে সমাধিস্থ করা হয়েছে। আমরা যখন পাথরের যুগ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম বুরজা হোম বলে কাশ্মীরের একটি নব্যপ্রস্তর যুগের কেন্দ্র, যেখানে সমাধিতে কুকুরের সঙ্গে একজন ব্যক্তির সাথে একজন কুকুরের সমাধিস্থ করা হয়েছে। রোপারও কিন্তু আমরা ঠিক সেম জিনিসটা দেখতে পাচ্ছি, যে একজন ব্যক্তির সাথে একটি কুকুরকে সমাধিস্থ করা হয়েছে। এটা কিন্তু রোপারে পাওয়া যাচ্ছে। তাই রোপার এই দুটো কারণে মনে রাখবে। এখানে আরো কয়েকটা তোমাদের ছোট ছোট ইনফো দিয়ে দিই। ভারতবর্ষের যে রাজ্যে সবচেয়ে বেশি হরপ্পান কেন্দ্র আবিষ্কার হয়েছে সেই রাজ্যটার নাম হলো কিন্তু গুজরাট। এটা মনে রাখবে, ভারতবর্ষের যে রাজ্যে সবচেয়ে বেশি হরপ্পান কেন্দ্র পাওয়া গেছে সেই রাজ্যটার হলো কিন্তু গুজরাট। আর সবচেয়ে বৃহত্তম হরপ্পান কেন্দ্রটার নাম হচ্ছে রাখিগড়ি। হ্যাঁ, এটাও মনে রাখবে, এই রাখিগড়ি হচ্ছে লার্জেস্ট হরপ্পান সেন্টার। শুধু ভারতের না, ভারত ও পাকিস্তানের বিস্তৃত এই অঞ্চলে হরপ্পা সভ্যতার যতগুলো কেন্দ্র এখনো পর্যন্ত পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রটার নাম হচ্ছে রাখিগড়ি। এটা আমাদের পরীক্ষায় আসে, যে রাখিগড়ি বর্তমানে আমাদের ভারতের হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত। ক্লিয়ার? বেশ, আমরা রোপারের পর চলে যাব নেক্সট যে গুরুত্বপূর্ণ হরপ্পান কেন্দ্র, সেখানে সুরকোটাডা। মাই ডিয়ার স্টুডেন্টস, সুরকোটাডা এটা গুজরাটের কচ্ছের রন বলে যে অঞ্চলটা রয়েছে সেই কচ্ছের রন অঞ্চলে অবস্থিত।
সুরকোতাদা হচ্ছে সেই হরপ্পান অঞ্চল বা সেই হরপ্পান কেন্দ্র যেখানে কিন্তু ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। কালীবঙ্গানে যেমন আমরা কালীবঙ্গানে আমরা যেমন তোমার হচ্ছে যে উটের হাড়ের অস্তিত্ব পেয়েছি, তেমনি সুরকোতাদায় আমরা কিন্তু পেয়েছি ঘোড়ার হাড়ের অস্তিত্ব বা অ্যাকচুয়াল রিমেন্স অফ দি হর্স বোনস। এর পাশাপাশি বলতে পারো সুতকাজেন্দার। সুতকাজেন্দার নিয়ে তো আমি তোমাদের ইতিমধ্যে আলোচনা করেছি, যেটা পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। সুতকাজেন্দার আবিষ্কার করেছিলেন অরেনস্টেইন। সুতকাজেন্দার বলতে পারো একটা কোস্টাল টাউন ছিল, মানে উপকূলবর্তী একটা শহর হরপ্পা সভ্যতার। এবং অনেক ঐতিহাসিক বলছেন যে সুতকাজেন্দার তাও অ্যাকচুয়ালি লোথালের মতো হরপ্পা সভ্যতার বন্দর হিসেবে কাজ করতো, এবং ব্যাবিলনীয় সভ্যতার সাথে হরপ্পানদের যে বাণিজ্যিক সভ্যতা ছিল সেটা কিন্তু এই সুতকাজেন্দারের মাধ্যমে নাকি পরিচালিত হতো। ঠিক আছে, এবার আসবো ধোলাভিরা। দেখো ধোলাভিরা এই কেন্দ্রটাও কিন্তু হরপ্পা সভ্যতার এই কেন্দ্রটা গুজরাটের কচ্ছের রণ অঞ্চলে অবস্থিত। ধোলাভিরা আবিষ্কার করেন জেপি যোশী, জগৎ প্রতাপ যোশী 1967 সাল নাগাদ। ধোলাভিরা হচ্ছে সেই হরপ্পান কেন্দ্র, মনে রাখবে, যে যেখানে আমরা হরপ্পানরা যে ওয়াটার ম্যানেজমেন্ট, তাদের যে জল সরবরাহ করা হতো পুরো হরপ্পা সভ্যতার, তার মূল কেন্দ্র ছিল ধোলাভিরা। কারণ ধোলাভিরাতে আমরা যেটা পেয়েছি একটা জায়ান্ট ওয়াটার রিজার্ভার। আমরা ধোলাভিরায় যেটা পেয়েছি জায়ান্ট ওয়াটার রিজার্ভার, একটা বৃহৎ বলতে পারো জল সংরক্ষণাগার। তার মানে হরপ্পা সভ্যতার পুরো অঞ্চলে জল সরবরাহ করার কেন্দ্র হিসেবে ধোলাভিরা ব্যবহার করা হতো, রাইট? আর ধোলাভিরা আরো একটা কারণে বিখ্যাত, সেটা আমি আগেই বলেছি, যে ধোলাভিরা হলো একমাত্র হরপ্পান কেন্দ্র যেখানে আমরা কিন্তু নগর পরিকল্পনার ক্ষেত্রে আমরা দেখতে পাই ধোলাভিরা 3টে পার্ট রয়েছে। একটা হচ্ছে তোমার সিটাডেল, একটা দেখলাম আমরা মিডিল টাউন, এবং আরেকটা দেখেছি কিন্তু লোয়ার টাউন। ক্লিয়ার? এবার আমরা চলে যাব হরপ্পা সভ্যতার তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো। দেখো হরপ্পানদের যদি আমরা অর্থনীতির দিকটা দেখি, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে হরপ্পা সভ্যতা যেহেতু ছিল নগর কেন্দ্রিক বা নাগরিক সভ্যতা, সেই কারণে হরপ্পা সভ্যতার যারা মানুষজন ছিলেন তাদের প্রধান জীবিকাই ছিল ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজ। হরপ্পানদের সেই সময়কার সুমেরীয় বা মেসোপটেমিয়ান সভ্যতার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল, তাদের মিশরীয় সভ্যতার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। এছাড়া তার পাশাপাশি কিন্তু ভারতবর্ষের অভ্যন্তরে তারা স্থল বাণিজ্য তারা কিন্তু করতেন। এর পাশাপাশি হরপ্পানরা যে কৃষিকাজের সাথে পরিচিতি ছিল তার প্রমাণ তো আমরা কালীবঙ্গান থেকে পাচ্ছি, তাই না? এর পাশাপাশি বলা যেতে পারে হরপ্পানরা কিন্তু অ্যানিম্যাল হাজবেন্ড্রি বা ওই পশুপালনের সাথেও তারা কিন্তু যুক্ত ছিলেন। তবে হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যেমন আমরা এটা সবাই জানি যে হরপ্পানরা লোহার ব্যবহার জানতো না, এটা যেমন আমরা জেনে গেছি এতক্ষণ, তেমনি আমরা এটাও মনে রাখবো যে হরপ্পানরা যে প্রাণীটার ব্যবহার জানতো না সেটা ঘোড়া। হরপ্পানরা যে ধাতুর ব্যবহার জানতো না সেটা ছিল লোহা, আর হরপ্পানরা যে প্রাণীর ব্যবহার জানতো না সেটা ছিল কিন্তু ঘোড়ার ব্যবহার তারা কিন্তু জানতো না, এটা মনে রেখো। এবার আমরা বলবো যেটা, দেখো এখানে আমি ওই হরপ্পানদের বিভিন্ন ধাতু তারা বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করতো, আই মিন আমদানি করতো, ঠিক আছে? হ্যাঁ, তারা সেটা আমদানি করতো। তো সেটা আমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি যে কি কি ধাতু হরপ্পানরা আমদানি করতো বিভিন্ন জায়গা থেকে। তো দেখো সেটা হচ্ছে তোমার যে হরপ্পানরা যে সমস্ত ধাতুগুলো আমদানি করতো, গোল্ড সোনা তারা আমদানি করতো তোমার আফগানিস্তানের ইরান থেকে। কপার তারা আমদানি করতো তোমার হচ্ছে আমাদের রাজস্থানে খেত্রি ও পাকিস্তানের বালুচিস্তান থেকে। টিন আমদানি করতো আফগানিস্তান ও ইরান থেকে। ল্যাপিস লাজুলি, যেটাকে নীলকান্ত মণি বলা হয় বাংলায়, তারা আমদানি করতো সর্তুঘাই থেকে। জেড পাথর তারা পামির থেকে আমদানি করতো। টারকুইজ খোরাসান থেকে।
স্টিয়েটাইট তারা আমদানি করতো ইরান থেকে, বিটুমিন তারা আমদানি করতো বালুচিস্তান থেকে, আর লিড আমদানি করতো তারা কিন্তু সাউথ ইন্ডিয়া। তো এটা ইম্পোর্টস এর ব্যাপার, হরপ্পানরা বিভিন্ন ধাতুর আমদানি করতো। এর পাশাপাশি আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে হরপ্পানদের তোমার হচ্ছে ট্রেড। আচ্ছা, ট্রেডের কথা বললাম, এবার যেটা বলবো সেটা হচ্ছে তোমার যে হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতার মানুষদের তাদের যে ধর্ম জীবনের কথাটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, হরপ্পা সভ্যতার মানুষদের যদি ধর্ম জীবনটা নিয়ে আমরা আলোচনা করতে যাই, তো তার আগে হরপ্পানদের সিলস গুলোকে নিয়ে আলোচনা। সিলস বেসিক্যালি হরপ্পা সভ্যতার মানুষজন না কোনো মুদ্রার ব্যবহার কিন্তু জানতো না। তারা সেই সময় বাণিজ্যর ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে হোক, হরপ্পা সভ্যতায় প্রচুর সিল পাওয়া গেছে, সিল মোহর। এবং ঐতিহাসিকরা মনে করেন যে হরপ্পানরা এই বিনিময় মাধ্যম হিসেবে, মোড অফ এক্সচেঞ্জ হিসেবে এই সিলস গুলোকে ব্যবহার করতেন। এখন হরপ্পানদের সঙ্গে যে মেসোপটেমিয়ানদের বাণিজ্যিক সম্পর্ক ছিল তার প্রমাণ তো আমাদের কাছে কিছুই তো নেই। আমরা কি সেই সময় ছিলাম, নাকি সেই সময় কোনো স্যাটেলাইটে ছবি আছে? তাহলে আমরা স্যার প্রমাণটা পেলাম কোত্থেকে? প্রমাণটা পেলাম যে মেসোপটেমিয়ান কিছু সিল হরপ্পার কিছু কেন্দ্রে পাওয়া গেছে, আবার হরপ্পানদের কিছু সিল মেসোপটেমিয়া সভ্যতার কিছু কেন্দ্রে পাওয়া গেছে, বা আমাদের ইজিপ্টের উর বা ক্রিট অঞ্চলেও কিছু হরপ্পান সিল পাওয়া গেছে। সেখান থেকে হিস্টোরিয়ানরা এই সিদ্ধান্তে এসে পৌঁছচ্ছেন যে হরপ্পানদের সাথে এই মেসোপটেমিয়ান বা মিশরীয় সভ্যতার হয়তোবা বাণিজ্যিক যোগাযোগ ছিল। তো হরপ্পানরা যে সিল ব্যবহার করতো, সেই সিলটা বেসিক্যালি যে উপকরণটা দিয়ে তৈরি হতো, সেই উপকরণটা ছিল কিন্তু স্টিয়েটাইট। এটা মনে রাখবে, হরপ্পানদের যে সিল সেটা কিন্তু যেটা দিয়ে তৈরি হতো সেটা ছিল স্টিয়েটাইট। সাধারণত হরপ্পানরা দু ধরনের সিল ব্যবহার করত। একটা সিল ছিল স্কোয়ার সিল, যে স্কোয়ার সিলটাতে একদিকে থাকতো প্রাণীর ছবি এবং থাকতো কিছু তাদের ইনস্ক্রিপশনস বা লেখমালার ছবি। এই যে দেখো, এই যে এটা স্কোয়ার সিলের ছবি, দেখো প্রাণীর ছবি রয়েছে, এটা বুল, হাম্প বুল, কুনযুক্ত একটা বড় সিংওয়ালা ষাঁড়, আর উপরে দেখো তাদের কিছু ইনস্ক্রিপশনের ছবি। এগুলোকে, বা এই ছবিটাও দেখতে পারো, এই ছবিটাও, এটা হচ্ছে দেখো স্কোয়ার সিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রাণীর ছবি, তার সাথে কিছু ইনস্ক্রিপশনস এর ছবি দেখা যাচ্ছে। সেকেন্ড যে সিলটা তারা ব্যবহার করতো, রেক্টেঙ্গুলার সিল বা আয়তাকার সিল, যেখানে শুধুমাত্র ইনস্ক্রিপশনস থাকতো, শুধুমাত্র লেখমালা থাকতো। এই যে দেখো, এই যে দেখো, এই যে রেক্টেঙ্গুলার সিল, এই একটা রেক্টেঙ্গুলার সিলের ছবি, এই একটা রেক্টেঙ্গুলার সিলের ছবি। দেখো এখানে কিন্তু কোনো প্রাণীর ছবি নেই, শুধুমাত্র লেখমালার কিন্তু হরপ্পানদের লেখমালা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো এটা হচ্ছে হরপ্পানদের সিলসের ছবি। এবার হরপ্পানদের লেখমালা নিয়ে একটা কথা বলি। দেখো, হরপ্পানদের যে ইনস্ক্রিপশনস বা তাদের যে রাইটিং ডকুমেন্টস ছিল সেটাকে বলা হয় বুস্ট্রোফেডান। আমার পিপিটি তো দেওয়া আছে, বুস্ট্রোফেডান। হরপ্পানদের লেখমালাকে বলা হয় বুস্ট্রোফেডান। এই বুস্ট্রোফেডান মানে কি বলতো? দ্যাট ইজ টু সে রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট ইন অ্যান অল্টারনেটিভ লাইনস। হরপ্পানদের লেখমালাটা কেমন জানো তো? প্রথম লাইনটা শুরু হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, তারপরের লাইনটা শুরু হচ্ছে ডান দিক থেকে আবার বাম দিকে, আবার তার পরেরটা শুরু হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, তার তলারটা শুরু হচ্ছে আবার ডান দিক থেকে বাম দিকে। এই অল্টারনেটিভ ফর্মে তাদের লেখমালাটা কিন্তু রচিত হয়েছে। তাই হরপ্পানদের লেখমালা করে বুস্ট্রোফেডান। কেন বুস্ট্রোফেডান বলা হয় তার এক্সপ্লেনেশন আমি দিয়েছি। তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে, হরপ্পানদের লেখমালায় না অনেক বেশি চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারা তো ইনস্ক্রিপশনে অনেক সিম্বল ইউজ করেছে, সিম্বল, ঠিক আছে? তো সেই কারণের জন্য হরপ্পানদের লেখমালাকে বলা হয় লোগো সিলেবিক ইনস্ক্রিপশনও বলা হয়ে থাকে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে হরপ্পানদের তোমার হচ্ছে যে তাদের রিলিজিয়াস বিলিফ। দেখো, হরপ্পা সভ্যতা মাতৃতান্ত্রিক সভ্যতা। তার প্রমাণ কি? আমরা হরপ্পা সভ্যতার, বিশেষ করে হরপ্পায় এবং মহেঞ্জোদারোতে বেশ কিছু নারী মূর্তি পেয়েছি, যে নারী মূর্তিগুলোর গায়ে ধূপ ধুনোর চিহ্ন রয়েছে। তো এখান থেকে হিস্টোরিয়ানরা মনে করছেন যে হরপ্পানরা এই নারী মূর্তিগুলোকে পুজো করতো দেবী আকারে বা মা আকারে। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখান থেকে প্রমাণ পাওয়া যায়।
হরপ্পা কেন্দ্রতে একটি নারী মূর্তি পাওয়া গেছে, যাকে আর্থ গডেস বলা হচ্ছে, পৃথিবী মাতা বলে অভিহিত করা হয়েছে। যে নারী মূর্তিটি উত্তানপাদ অবস্থায় রয়েছে, অর্থাৎ পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, এবং সে নারী মূর্তির গর্ভ থেকে একটা চারা গাছ বেরোচ্ছে। ঐতিহাসিকরা মনে করছেন এই নারী মূর্তিকে হরপ্পানরা পৃথিবী মাতা হিসেবে তারা হয়তো বা পুজো করতো বা ওয়ার্শিপ করতো। এর পাশাপাশি হরপ্পানরা পশুপতি, প্রাণীর পুজো করত। পশুপতি ছবি পাওয়া গেছে বা পশুপতি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, আমি তোমাদের আগেই বলেছি আজকের ক্লাসে। এই পশুপতি হচ্ছেন একজন ধ্যানরত যোগী, একজন ধ্যানরত যোগী, একজন ধ্যানরত যোগী যাকে ঘিরে রয়েছে, একদিকে রয়েছে একটা হাতি, একটা গন্ডার, একটা মহিষ, একটা বাঘ। হাতি তার একদিকে রয়েছে, তার একদিকে রয়েছে গন্ডার, একদিকে রয়েছে মহিষ, এবং একদিকে রয়েছে বললাম বাঘ। এই চারটে প্রাণী তাকে ঘিরে রয়েছে। তার পায়ের কাছে দুটো প্রাণী রয়েছে, হরিণ। টোটাল 6টা প্রাণী এই ধ্যানরত যোগীকে ঘিরে রয়েছে। তো যেহেতু তিনি এতগুলো পশু দ্বারা পরিবেষ্টিত, তাই তাকে বলা হয় পশুপতি। এল ব্যাসাম তিনি বলছেন এই পশুপতি হচ্ছেন, বা ঐতিহাসিকরা বলছেন, এল ব্যাসামের মতো হিস্টোরিয়ানরা বলছেন এই পশুপতি হচ্ছেন আমাদের আদি লর্ড শিবা। ইনি হচ্ছেন আমাদের 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 দেবাদিদেব মহাদেব বলে অভিহিত করছেন। হরপ্পানরা গাছের পুজো করত। তারা যে গাছটার পুজো করতো সেই গাছটা ছিল পিপল ট্রি, পিপল গাছের তারা পুজো করত। হরপ্পানরা পিজিয়ান, পায়রা পুজো করত, পাখি পুজো তারা করত। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে হরপ্পা সভ্যতার পতন। দেখো, পৃথিবীর ইতিহাসে কোনো সভ্যতার পতনই কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণে ঘটতে পারে না, এটা তোমরাও খুব ভালো করে জানো। পৃথিবীর ইতিহাসে কোনো সভ্যতার পতন কোনো একটা সুনির্দিষ্ট কারণে ঘটে না। যত বড়ই সভ্যতা হোক না কেন, সেই সভ্যতার পতন একাধিক কারণেই কিন্তু ঘটে। স্বাভাবিকভাবে হরপ্পা সভ্যতার পতনের ক্ষেত্রেও কিন্তু একাধিক থিওরি উঠে এসেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরিটার নাম আর্য ইনভেশন। যে থিওরিটা দিচ্ছেন মর্টিমার হুইলারের মতো ঐতিহাসিকরা, তারা বলছেন হরপ্পানরা লোহার ব্যবহার জানতো না, আর্যরা লোহার ব্যবহার জানতো। তো সুতরাং আর যেহেতু হরপ্পা সভ্যতার পর ভারতবর্ষে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার সূচনা হয়, তাই আর্যরাই হরপ্পাদেরকে মানে শেষ করে দিয়ে তারা হরপ্পা সভ্যতার পতন ঘটিয়েছে। এটা মর্টিমার হুইলারদের মতো ঐতিহাসিকদের বক্তব্য। আবার কিছু ঐতিহাসিক বলছেন যে না, ইকোলজিক্যাল একটা মানে 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 বাস্তুতান্ত্রিক অবক্ষয় ঘটেছে। আবার কিছু ঐতিহাসিক বলছেন যে না, হরপ্পা সভ্যতা তো একটা নদীমাতৃক সভ্যতা ছিল, তো নদীগুলোর গতিপথের মধ্যে পরিবর্তন ঘটার জন্য এই সভ্যতার পতন। আবার কিছু ঐতিহাসিক বলছেন লো রেনফল, অত্যন্ত কম বৃষ্টিপাত এই সভ্যতার পতনের একটা মূল ফ্যাক্টর। কিছু হিস্টোরিয়ান আবার ফ্লাডের তত্ত্ব দিয়েছেন, বন্যা তত্ত্ব। বলা হচ্ছে যে মহেঞ্জোদারোতে বাড়িগুলো বারবার করে একই রকমের একই মডেল তৈরি করা হয়েছে। এখান থেকে প্রমাণিত বন্যার হাত থেকে বাঁচার জন্যই বারবার বন্যার ফলে ধ্বংস হয়েছে এবং তারপরে একই মডেলে বাড়িগুলো তৈরি করা হয়েছে। তাই অনেক ঐতিহাসিক বলছেন বন্যার ফলে এই সভ্যতা ধ্বংস হয়েছে। আবার কিছু ঐতিহাসিক বলছেন যে ড্রাইং অফ ঘাগর নদী, অর্থাৎ ওই ঘাগর বা যেটা আগের নাম ছিল সরস্বতী, সেই নদী শুকিয়ে যাওয়া, অতিরিক্ত শুষ্কতা। আবার কিছু হিস্টোরিয়ান থিওরি দিচ্ছেন আর্থকুয়েক বা ভূমিকম্পের ফলে নাকি সভ্যতার পতন ঘটেছে। আবার কিছু ঐতিহাসিক থিওরি হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস বা প্রাকৃতিক বিপর্যয় হতে পারে এই সভ্যতার অন্যতম একটা পতনের কারণ। তো এখান থেকে আমরা অন্ততপক্ষে এই 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 সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হরপ্পা সভ্যতার পতন সেটা যে কোনো মানে যেভাবেই হোক না কেন, সেটা কোনো একটা সুনির্দিষ্ট কারণে ঘটেনি, অনেকগুলো কারণের সমন্বয়ে কিন্তু এই হরপ্পা সভ্যতার পতন ঘটেছে, এটা আমরা স্পেসিফিকলি বলতে পারি। তাই হরপ্পা সভ্যতার মতো একটা বৃহৎ সভ্যতার পতন এর ফলে কোনো একটা সুনির্দিষ্ট তত্ত্ব দায়ী নয়, অনেকগুলো কারণের সমন্বয়ে এই সভ্যতার পতন ঘটেছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের হরপ্পা সভ্যতা নিয়ে যে আলোচনা, সে আলোচনা আজকে এখানেই আমরা থামতে হবে। এরপর তোমাদের সঙ্গে ভিএসসির এই প্ল্যাটফর্মে দেখা হবে আমার নেক্সট টপিক ভেদিক সিভিলাইজেশন নিয়ে, বৈদিক যুগ নিয়ে, এবং সেখানে আমরা বৈদিক যুগ সম্পর্কিত আলোচনা করব।
তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থেকো সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।